আমরা এসেছি আইএফ এর সচিব অনির্বাণ দত্তর কাছে। মৌচাকে ঢিল মেরেছেন আইএফ এর সভাপতি অজিত ব্যানার্জি। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তিনি একটি চিঠি দিয়েছেন যাতে পুরো পরিকাঠামোটি নড়বড়ে হয়ে গেছে। কি বিষয়ে অনির্বাণ বিষয়টি? এটা হয়েছে মূলত আমাদের প্রেসিডেন্টকে এক্সিকিউটিভ কমিটি মিটিং এ স্পেশাল ইনভাইটি হিসেবে এআইএফএফ থেকে ডেকেছিল এবং সেখানে আলোচনার মাধ্যমে মুলরাজ চুদাসামা, যিনি গুজরাটের তরফ থেকে আসেন, গুজরাটের সেক্রেটারি, তাকে এক্সিকিউটিভ কমিটিতে ইন্ডাক্ট করার কথা হয়। এবং আমাদের প্রেসিডেন্ট একটি চিঠি দিয়ে জানিয়েছেন যে এক্সিকিউটিভ কমিটিটা ইলেক্টেড পোস্ট, সেখানে নমিনেট করে কাউকে নেওয়া যেতে পারে না। তাই ওনার এআইএফএফ কে রিকোয়েস্ট করেছেন, এআইএফএফ এর প্রেসিডেন্টকে, যে তোমরা ইলেকশন করে সঠিক পদ্ধতিতে এক্সিকিউটিভ কমিটির ভ্যাকেন্সি ফিল আপ করো। এবং যেহেতু গুজরাট থেকে এআইএফএফ প্রেসিডেন্ট অলরেডি আছেন, এআইএফএফ এর নিয়ম অনুসারে এক স্টেট থেকে বা এক মেম্বার অ্যাসোসিয়েশন থেকে দুজন থাকতে পারে না এআইএফএফ এ। তাই মুলরাজ চুদাসামার যে এক্সিকিউটিভ কমিটিতে আসার কথা হচ্ছে সেটা অনৈতিক এবং অসাংবিধানিক। তাই আমাদের প্রেসিডেন্ট জানিয়েছেন যে এটা প্রপারলি ফেয়ার ইলেকশন করে হোক, নমিনেশন ফর্ম দিয়ে। এবং উনি এও জানিয়েছেন যে বাংলার তরফ থেকে উনি আমাকে মানে অনির্বাণ দত্তকে মনোনীত করতে চান এই ইলেকশনে। তার জন্য যা যথাযথ প্রসেস সেটা এআইএফএফ ফলো করুক, নমিনেশন ফর্ম পাঠাক, যাতে এআইএফএফ এ আমার নাম মনোনয়নপত্র পাঠাতে পারে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে অনৈতিক কাজকর্ম, কল্যাণ চৌবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি, তিনি যে কাজগুলো করছেন সেটা অনুমোদন করছেন না বাকি সদস্যরা। আমরা ভবিষ্যতে দেখবো যে কি হয় পরিস্থিতি। তবে বর্তমানে দিকে যদি চোখ রাখি অনির্বাণ, এই যে কলকাতার ফুটবল লিগ চলছে, এই কলকাতার ফুটবল লিগে তুমি কি স্যাটিসফাইড? দেখুন, এই বছর কিন্তু আমরা প্রথমবার এত বড় একটা ফিক্সচার একবারে ছেড়েছি এবং টুকটাক দু একটা কারণে একটা দুটো ম্যাচের ডিভিয়েশন হয়েছে, যেহেতু মেজর ইস্যুস ছিল। এছাড়া কিন্তু সেরকম কোনো ডিভিয়েশন হয়নি। আমরা এই ফিক্সচারটা প্রায় কমপ্লিট করে এনেছি। 25-26 তারিখের মধ্যে এই ফিক্সচারটা কমপ্লিট হওয়ার কথা। আর নতুন ফিক্সচারও রেডি হয়ে যাচ্ছে, অলরেডি রেডি হয়ে গেছে। আমরা একবার রিচেক করছি যে সব ঠিক আছে কিনা, তারপরে সেই ফিক্সচারটাও বেরিয়ে যাবে। আশা করছি গ্রুপ লিগ আগস্টের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলতে পারবো, করে সেপ্টেম্বরের প্রথম দিকেই আমরা সুপার সিক্সের রাউন্ড করতে পারবো। এই বছর ওটিটিতে খেলা দেখানো হচ্ছে, ইউটিউবে খেলা দেখানো হচ্ছে এবং টিভি চ্যানেলেও খেলা দেখানো হচ্ছে। 24 ঘন্টার মতন একটা টিভি চ্যানেল বহু বছর পরে বাংলার ফুটবল দেখাচ্ছে, ক্যালকাটা ফুটবল লিগ দেখাচ্ছে। জি5 এর মতন একটা ওটিটি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং যে খেলাটা হচ্ছে সেটা যদি আপনি দেখেন, তার কম্পিটিশন কিন্তু বেশ ভালো, স্ট্যান্ডার্ড অফ কম্পিটিশন। তুল্যমূল্য লড়াই হচ্ছে, এই নয় যে একটা টিম সব ম্যাচ জিতে যাচ্ছে, একটা টিম সব ম্যাচ হেরে যাচ্ছে। লড়াইটা কিন্তু খুব তুল্যমূল্য এবং সুপার সিক্সে যে কেউ যেতে পারে। আমার মনে হয় যারা ভালো ফুটবল দেখতে চান বা ভালো ফুটবল ভালোবাসেন, তাদের জন্য এটা নিশ্চয়ই একটা ভালো কম্পিটিশন দেখার মতো। এবং যেহেতু টিভিতে দেখাচ্ছে, ওটিটিতে দেখাচ্ছে, ইউটিউবে দেখাচ্ছে, বহু বহু মানুষ কিন্তু এই বছর খেলা দেখার সুযোগ পাচ্ছে। কলকাতার ফুটবলে সেই উন্মাদনা ফিরে এসেছে, যে উন্মাদনা আমরা দেখেছিলাম 7-এর কিংবা 8-এর দশকে। এই বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা নেই। যদিও দলগুলির তুল্যমূল্য বিচার, যেটা এইমাত্র অনির্বাণ বললো, সুরুচির সঙ্গে সঙ্গে মোহনবাগানের তফাৎ সেরকম ভাবে পাওয়া যাচ্ছে না, বা ইস্ট বেঙ্গলের সঙ্গে পাওয়া যাচ্ছে না, ডায়মন্ড হারবার এফসির অথবা মোহামেডানের সঙ্গে পাওয়া যাচ্ছে না কলকাতার অন্য কোনো দলের, পিয়ারলেস দলের। তো এই যে বিষয়টি, সান অফ দ্য সোয়ালকে খেলানোর একটা প্রচেষ্টা রয়েছে, এই প্রচেষ্টা কি ব্যাকফায়ার করলো না ভালো হলো? দেখুন, আইএফএ হলো বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা এবং যদি আমরা এই ছেলেমেয়েরা যারা ফুটবল খেলছে তাদেরকে টপ টায়ারে খেলার সুযোগ না দিতে পারি, প্রফেশনাল লিগে খেলার সুযোগ না দিতে পারি, তাহলে আগামী দিন বাংলার থেকে প্লেয়ার উঠে আসবে না। এই ক্যালকাটা ফুটবল লিগ খেলেই কিন্তু ডেভিড আই লিগ খেলতে গেছে। আজকে ডেভিড অ্যাওয়ার্ড পেয়েছে এআইএফএফ এর অ্যাওয়ার্ড সেরিমনিতে তার খেলার জন্য, স্ট্রাইকিং পজিশনে। তো সেটা সম্ভব হয়েছে কারণ সে কলকাতা ফুটবল লিগে চিহ্নিত হয়েছিল বলে। তো যদি বাংলার প্রত্যেকটা টিমে বাংলার ছেলেরা খেলে, তাহলে তাদের মধ্যে থেকে যারা ভালো খেলবে তারাও চিহ্নিত হবে, তারা আই লিগ আইএসএল এ চান্স পাবে। আজকে আগের বছরের ক্যালকাটা ফুটবল লিগ যদি দেখেন, দেখবেন ক্যালকাটা ফুটবল লিগের বহু ছেলে ইস্ট বেঙ্গল, মোহনবাগানের, এদের টিমের
পরে গিয়ে পরবর্তীকালে আইএসএল খেলেছে। হুম। সেটা সম্ভব হয়েছে কিন্তু ক্যালকাটা ফুটবল লিগে তাদের পারফরমেন্সের জন্য। তো আমরা যদি ক্যালকাটা ফুটবল লিগে কিছু বাংলার ছেলেমেয়েদের খেলার সুযোগ করে দিতে পারি, আমরা আশা রাখতে পারি তারা তাদের ট্যালেন্টটা শোকেস করতে পারবে ক্যালকাটা ফুটবল লিগে, এবং আগামী দিনে আই লিগ আইএসএল ক্লাবে তারা নিজেদের জায়গা করে নিতে পারবে। আর সেটাই তো লক্ষ্য, যদি বাংলা থেকে আরো ফুটবলার উঠে আসে, যাতে আমরা আরো ফুটবলার তৈরি করে বাংলার ফুটবলিং ইকোসিস্টেমটাকে আরো স্ট্রেংথেন করতে পারি। বাংলার সিস্টেমটা স্ট্রেংথেন হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ প্রচুর বাঙালি ফুটবলার খেলছে, কিন্তু বাংলার ছেলেদের আইএফ এর অন্তর্গত ক্লাবগুলোর ছেলেদের খেপ খেলার একটা প্রবণতা রয়েছে। তারা দেখা যাচ্ছে যে ময়দানে গিয়ে খেপ খেলছে। এই খেপটাকে কিভাবে খানিকটা নিয়ন্ত্রণ করা যায়? দেখুন, খেপটা বহু যুগ ধরে চলে আসছে। ইট ইজ পার্ট অফ দ্য ফুটবল কালচার। হয়তো ইলিগাল গেমস, কিন্তু এটাও কিন্তু বাংলা ফুটবলের একটা অংশ হিসেবে, পাশাপাশি একটা প্যারালাল সিস্টেম হিসেবে চলছে। এটা ওভারনাইট ডেডিকেট করা সম্ভব নয়। এটা তখনই সম্ভব হবে যখন ক্লাব ফুটবল আরো স্ট্রেংথেন হবে, যখন ক্লাব ফুটবলে টাকা বাড়বে। তখন স্বাভাবিকভাবে ছেলেমেয়েরা যখন ক্লাব ফুটবলে বড় টাকা পাবে, তখন কিন্তু তারা খেপের কথা ভাববে না। আজকে আপনি দেখবেন ইস্ট বেঙ্গল, মোহনবাগান, এই টিমগুলোর প্লেয়াররা কিন্তু চট করে খেপ খেলে না। তার কারণ হলো এই যে ফিনান্সিয়াল ইনভলভমেন্ট, সেটা তাদের এই ক্লাবে অনেক বেশি। আজকে যদি আমাদের যে বাকি ক্লাবগুলো আছে তারা স্ট্রেংথেন হয়, তারা ফিনান্সিয়ালি স্ট্রং হয়, তাহলে তারা প্লেয়ারদের বেশি পেমেন্ট দিতে পারবে, এবং তখন কম টাকার জন্য খেপ খেলতে কেউ মাঠে যাবে না। কারণ তাদের ফিউচারটা এখানে, তারা বুঝতে পারবে যে তাদের ভালো ফুটবল খেলতে হবে, ক্লাব ফুটবল ভালো খেলতে হবে, তবেই তারা নিজেদের ভবিষ্যৎটা গড়ে তুলতে পারবে। এটার জন্য টোটাল ফুটবলের বাংলার একটা আপলিফমেন্ট দরকার। আজকে সাচি আসার পরে আমাদের অনেকগুলো স্পন্সর এসেছে, আমরা বিভিন্ন কোম্পানিকে নিয়ে আসতে পারছি, এবং এই কোম্পানিগুলো আসায় কি হচ্ছে, ফুটবলে টাকা আসছে, এই যে টিভি চ্যানেল দেখাচ্ছে, তার ফলে কি হবে, আগামী দিনে কিন্তু এই যে এতগুলো ম্যাচ টেলিকাস্ট হচ্ছে, আগামী দিনে কিন্তু এই ক্লাবগুলো স্পন্সরশিপ পাওয়ার একটা জায়গায় যাবে। এই যে একটা তুল্যমূল্য কম্পিটিশন হচ্ছে, লোকে কিন্তু স্পন্সরশিপের কথা ভাববে, যে ক্লাবগুলোকে স্পন্সর করা যায়। এই নয় যে বড় টিম হলে জিতবে, ছোট টিম হলে হারবে। সেই জায়গাটা যেই চেঞ্জ হবে, তখন কিন্তু এই ক্লাবগুলোর পক্ষে কিছুটা হলেও স্পন্সর পাওয়া সহজ হবে, ফিনান্সিয়ালি স্ট্রং হবে, এবং যেই এই ক্লাবগুলো ফিনান্সিয়ালি স্ট্রং হতে শুরু করবে, তখন তারা কি করতে পারবে, তারা প্লেয়ারদেরকে বেটার পেমেন্ট দিতে পারবে। স্বাভাবিকভাবে যদি বেটার পেমেন্ট দিতে পারে, তাহলে প্লেয়াররাও কিন্তু আর এই বিপদমুখী হবে না, খেপের দিকে এগিয়ে যাবে না। একটা কথা জিজ্ঞেস করি, যে বিদেশি খেলোয়াড় নেই কলকাতার ফুটবল লিগে, তারকা সেইভাবে নেই, তা সত্ত্বেও কলকাতা ফুটবল লিগের একটা মরাগাঙে জোয়ার এসছে আমরা বলতে পারি। তো আমার প্রশ্ন, যে তারকা বিদেশি যদি খেলানো হতো তাহলে কি পরিস্থিতি হতে পারত? দেখুন, তারকা বিদেশি খেললে হয়তো আরো বেশি লোক হতে পারতো। হয়তো কয়েকটা ক্লাব যারা শীর্ষে রয়েছে, তারা অনেকগুলো ম্যাচ অনেক সহজে জিততো, কিন্তু ওভারঅল কম্পিটিশনের স্ট্যান্ডার্ডটা উঠতো না। কারণ আমাদের এখানে যারা বিদেশি খেলে, মূলত দু ধরনের বিদেশি খেলে। বড় ক্লাবগুলোয় খুব ভালো কোয়ালিটির বিদেশিরা আসে, আর ছোট ক্লাবগুলো খুব নিম্নমানের বিদেশি নিয়ে আসে, জাস্ট ম্যাচটায় ঠেকানা দেওয়ার জন্য, বা বাজেভাবে না হারি সেটা দেখার জন্য। তাতে কি হয়, বাঙালি ছেলেরা, মানে বাংলার ছেলেরা কিন্তু সুযোগ থেকে হারায়, তারা সুযোগ পায় না। এই বিদেশিরা যাদের জায়গা নিয়ে নেয়, ধরুন বাংলা থেকে বহুদিন কোনো স্ট্রাইকার সেরকম ভাবে ওঠেনি, বিদেশি ছিল বলে। আজকে যদি ক্যালকাটা লিগে বিদেশি থাকতো, যদিও বাংলার ছেলে নয়, বারবার ওর নামটা উঠে আসছে, যেহেতু বাংলা থেকে এত ভালো ফুটবল খেলেছে, ডেভিড, তাহলে ডেভিড কিন্তু সেই টিমে চান্স পেত। রাইট। আজকে ডেভিড ইন্ডিয়া টিম অব্দি চলে গেছে শুধু এই পারফরমেন্সটার ভিত্তি। এবং কলকাতা ফুটবল লিগের পারফরমেন্স, কলকাতা ফুটবল লিগ, তারপরে আই লিগ, অবশ্যই right. যেহেতু কলকাতা হ্যাঁ। লিগে ভালো খেলেছে, ও আই লিগেও সুযোগ পেয়েছে। রাইট। নইলে হয়তো আই লিগেও ফরেনাররা যেরকম খেলছে সেরকম খেলতো, সেরকম ওর সুযোগ আসতো না। অর্থাৎ আমরা বুঝতে পারছি কলকাতার ফুটবল লিগকে একটা পরিবর্তন করার চেষ্টা হচ্ছে। শেষ প্রশ্ন অনির্বাণ, এই যে অর্থ, অর্থ তো শেষ কথা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো তিনটে বড় ক্লাবে যে স্পন্সর পায়, ছোট ক্লাবগুলো সেই স্পন্সরগুলো পায় না। এবার কি সেই স্পন্সর তাহলে অপ্রধান ক্লাবগুলোতে যাবে? যদি খেলার কম্পিটিশন ভালো থাকে, খেলার মান ভালো থাকে, নিশ্চয়ই যাবে। কারণ সব স্পন্সরের কিন্তু পকেট সাইজ এত বড় হয় না যে বড় ক্লাবদের কাছে যাবে। এবং এছাড়াও যেটা হচ্ছে, আপনি দেখবেন
যে বহু বছর ধরে আমাদের যে ছোট ছোট ক্লাবগুলো আছে তাদের বকেয়া টাকা পাওনা ছিল আইএফএ এর কাছে। আজকে কিন্তু আমরা সেই টাকাগুলো শোধ করতে শুরু করতে পেরেছি, কারণ আমাদের ইকোসিস্টেমটা বেটার হচ্ছে, একটা টাকার ফ্লো আসছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এইভাবেও কিন্তু ইনডাইরেক্টলি ক্লাবগুলো বেনিফিটেড হচ্ছে, তারা তাদের যে পাওনা টাকা আইএফএ থেকে সেটা পেয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, তাদের হাতে যখন একটু টাকা আসছে তারা কিন্তু টিমটার প্রতি ফোকাস করতে পারছে। এবং এখন একটা নতুন যেটা শুরু হয়েছে, প্লেয়ার ট্রান্সফার, মানে যেই ক্লাবের প্লেয়ার সে অন্য ক্লাবকে প্লেয়ারটা ট্রান্সফারের বিনিময়ে কিছু টাকা পেতে পারে। তো ছোট ক্লাব যারা রয়েছে, মানে সেকেন্ড লাইন অফ ক্লাব যারা রয়েছে, তাদের যে ভালো প্লেয়ার, আগামী দিনে সেই প্লেয়ার গুলোকে বড় ক্লাবে ট্রান্সফার করে এই ক্লাবগুলোর একটা নতুন উপার্জনের পথ খুলতে পারে। তারা ভালোভাবে কাজ করে, ভালো প্লেয়ার তুলে আনতে বিক্রি করতে পারে, তারা প্লেয়ার বিক্রি বলবো না, ট্রান্সফার ফি নিতে পারে। তো ট্রান্সফার ফি থেকেও কিন্তু ক্লাবদের একটা উপার্জন হতে পারে, কিন্তু সেটার জন্য একটা খুব ভালো কম্পিটিটিভ লিগ দরকার, যেখান থেকে প্লেয়ার উঠে আসবে এবং লোকাল প্লেয়ার তৈরি হতে হবে। কারণ ফরেন প্লেয়ার তো আর ক্লাবের থেকে ট্রান্সফার নেবে না, নিলে লোকাল প্লেয়ার নেবে। এবং যদি আমি ভালো মানের আমরা লোকাল প্লেয়ার তুলে আনতে পারি, এই ক্লাবগুলো যদি সবাই এই ব্যাপারটা রিয়েলাইজ করে এবং তারা ভালো খেলার জন্য লোকাল প্লেয়ার বেছে স্কাউট করে ভালো লোকাল প্লেয়ার তুলে আনে, তাদের প্লেয়াররা সাকসেসফুল হলে অটোমেটিক সেই প্লেয়ারগুলো বড় ক্লাবে যাবে। তার বিনিময়ে এই ক্লাবগুলো একটা ট্রান্সফার ফি নিতে পারবে, যেটা তাদেরকে ফিনান্সিয়ালি ফার্দার স্ট্রেনথেন করবে, আরো ভালো প্লেয়ার খুঁজে আনবে। তো দ্যাট ইজ দ্য ওয়ে ফুটবলের একটা কথা বলি যে আইএফএ এবারে বা বেশ কয়েক বছর ধরেই 35,000 টাকা ফুটবলের বিমা ছিল, ফুটবলের জন্য বিমা, সেটাকে 2 লক্ষ টাকা করা হয়েছে। এই যে আমার মনে হয় এটা সব থেকে বড় কাজ আইএফএ। তো এই যে কাজটা করা হয়েছে 35,000 থেকে 2 লক্ষ টাকা, তো খেলোয়াড়রা অনেকটা মুক্ত মনে খেলতে পারবে। এটা অ্যাকচুয়ালি এখন করা হয়নি, আমি সেক্রেটারি হওয়া মাত্র করেছিলাম। কারণ আমি যখন ক্লাবের সাথে যুক্ত ছিলাম আমি দেখতাম আমাদের সিংহভাগ প্লেয়ার, ফুটবল প্লেয়ার যারা আসে, তারা কিন্তু খুব নিম্ন মধ্যবিত্ত দরিদ্র পরিবারের ছেলে। তাদের পক্ষে একটা ইনজুরি হলে সেই চিকিৎসার খরচা বহন করাটা সম্ভব নয়। এবং ক্লাবরাও যে সাপোর্ট করবে, ক্লাবরা আমাদের সেইভাবে ফিনান্সিয়ালি স্ট্রং নয় যে একটা ছেলের চোট হলে তাকে সাপোর্ট দেবে, তার প্রপার ট্রিটমেন্টের খরচা বহন করবে। কারণ একটা টিমে যদি 2-3 জন চোট হয় তাহলে তো লক্ষ লক্ষ টাকার ব্যাপার, তারা কি করে বহন করবে? সবার দিকটা দেখা আমাদের কর্তব্য। এবং প্লেয়ারদের যদি আমরা সিকিউরিটি না দিতে পারি, তারাও তাদের সেরা খেলাটা দিতে পারবে না। তো আমার মনে হয়েছিল যে ওদের এমন একটা জায়গায় আনতে হবে যেখানে অ্যাটলিস্ট চোটের জন্য যেন ওদের খেলা না ছেড়ে দিতে হয়। আমি আমার পরিচিত একাধিক ডাক্তারের সাথে কথা বলি, এবং যেগুলো খেলতে গিয়ে কমন ইনজুরিজ, সেখানে সার্জারি লাগলেও আমাকে কথা বলে আমি যেটা বুঝছিলাম যে 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে তার সম্পূর্ণ চিকিৎসা সম্ভব। তো সেই জন্য আমি সেক্রেটারি হওয়ার পরে যেটা প্রথম কাজ করেছিলাম, ইন্স্যুরেন্সটা 35,000 থেকে বাড়িয়ে 2 লাখ টাকা। এটা অত্যন্ত ভালো কাজ। তারা কোনো প্লেয়ার যেন চোটের জন্য বিনা চিকিৎসায় খেলা না ছেড়ে দিতে হয়, তারা যেন প্রপার খেলোয়াড়রা কিন্তু এই ব্যাপারটা খুব উপভোগ করছে এবং তারা বলছে তারা নিশ্চিন্তে খেলতে পারছে। একটা সময় ছিল যখন ঠ্যাং ভেঙে যাবে এরকম একটা কথা ছিল, কিন্তু এখন সেটা অনেকটাই গুরুত্ব। একটা শেষ প্রশ্ন অনির্বাণ, সেটা হচ্ছে ফিফা ফুটসালটাকে খুব গুরুত্ব দিয়েছে। তারা বলছে ফুটসালটাকে যদি ঠিক মতো করা যায় তাহলে, আইএফএ একটা ফুটসাল করেছে, ফুটসাল সম্পর্কে কি পরিকল্পনা আছে? আমাদের এই বছরও ফুটসাল লিগ করার পরিকল্পনা আছে, এবং বেশ কিছু ক্লাব অলরেডি ইন্টারেস্টেড ফুটসলে পার্টিসিপেট করতে। তাদের মধ্যে থেকে যারা সেরা হবে, যে সেরা হবে তাকে আমরা ফুটসলের যেটা ন্যাশনাল লেভেল কম্পিটিশন সেখানে পাঠাবো, এবং সেখানে তারা যদি সেরা হতে পারে তাহলে এএফসি খেলার সুযোগ। আমার মনে হয় ছোট ছোট ক্লাবদের কাছেও কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটা ফুটবল টিম করা যেটা আইএসএল স্ট্যান্ডার্ডে খেলবে প্রচুর টাকার ব্যাপার, কিন্তু সেটা কিন্তু ফুটসলের ক্ষেত্রে নয়। ফুটসলে আজ আপনি যদি 10-15 লক্ষ টাকার বাজেটের কথা ভাবেন, তাতে কিন্তু একটা দুর্দান্ত টিম করা সম্ভব এবং হাড্ডাহাড্ডি লড়াই করা সম্ভব প্যান ইন্ডিয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ছোট টিমগুলো যদি ভাবে যে আমরা ফুটসলে ফোকাস করব, এক, তাদের স্টেটে খেলে সহজেই তারা ন্যাশনাল কম্পিটিশনে যেতে পারবে, এবং ফুটসল ন্যাশনালেও কিন্তু তারা লড়াই করার সুযোগ পাবে, যেটা আই লিগ, হয়তো অনেক ফুটবল ক্লাবের সম্পর্ক যে আই লিগ আইএসএল খেলবে, কিন্তু ফিনান্সিয়ালি সম্ভব না এত বড় একটা স্কোয়াড মেনটেন করা। আর ফুটসল সেখানে 2 মাসের ব্যাপার, 15টা প্লেয়ারের স্কোয়াড, সেটা খুব ইজিলি করা সম্ভব
এবং ইট ইজ আ লো হ্যাঙ্গিং ফ্রুট, যেটা খুব ইজিলি অ্যাচিভ করা যায়। আজকে ধরুন একটা ছোট ক্লাব, সেও কিন্তু ভালোভাবে খাটলে, চেষ্টা করলে ফুটসলে এএফসি অব্দি রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়ে যেতে পারে, যেটা সেই ক্লাবের জন্য কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট, এবং সেই সুযোগটা ফুটসলে আছে। এবারে আইএফ শিল্ডে কি হবে? আইএফএ শিল্ড আমরা অলরেডি কথা বলছি, আপনি জানবেন যে আমাদের এআইএফএফ এর সাথে কথা চলছে। আমাদের একটা মৌখিক আশ্বাস দিয়েছিল যে ডিসেম্বর নাগাদ আমাদের একটা স্লট ব্যবস্থা করবে। স্লট ছাড়া তো হয় না, কারণ কনফার্ম করেনি, কারণ নইলে আমাদের উপায় থাকবে না। আমাদের আইএফএ শিল্ডের মতন একটা ঐতিহ্যবাহী টুর্নামেন্টকে আমরা বাধ্য হব জুনিয়র লিগে কনভার্ট করতে, যেটা কয়েক বছর হয়েও ছিল, যার ফলে আমার মনে হয় আইএফএ শিল্ডের ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বহীনতা এসেছে আইএফএ শিল্ডে। সেই গুরুত্বটা যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে এটা একটা ওপেন ইনভিটেশনাল টুর্নামেন্ট, এখানে আমরা অনেক ভালো ভালো টিমকে আনতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের সিনিয়র টিমস খেলাতে হবে, এবং সেটা যদি আমাদেরকে একটা স্লট এআইএফএফ না দেয়, তাহলে কোনো সিনিয়র টিমের পক্ষে পার্টিসিপেট করা সম্ভব নয়। এবং আমরা যে বিদেশ থেকে টিম আনার কথাও যদি ভাবি আইএফএ শিল্ডে, সেই টিমগুলো এসে যদি বাচ্চাদের সাথে খেলে বা রিজার্ভ টিমের সাথে খেলে, তাহলে স্বাভাবিকভাবে একটা বাজে রেজাল্ট হবে আইএফএ শিল্ডে। হয়তো বিদেশি একটা টিম আসবে, কিন্তু তার যে রেজাল্ট হবে সেই রেজাল্টটা সম্মানজনক নয়, তাতে ভারতীয় ফুটবল, বাংলার ফুটবল দুটোরই গরিমা নষ্ট হবে। তো আমরা অনেক করে এআইএফএফ কে বলেছি এবং বোঝাবার চেষ্টা করছি যে আইএফএ শিল্ডের একটা উইন্ডো আমাদের দাও, একটা স্লট দাও। আমাদের মৌখিকভাবে বলেছি যে ডিসেম্বর নাগাদ ওরা একটা স্লট দেবে, এবার দেখা যাক স্লটটা। আমরা সবাই সেদিকে তাকিয়ে থাকবো, কারণ আইএফ শিল্ড কলকাতা ফুটবল শুধু নয়, ভারতীয় ফুটবলের ব্রুড রিবন বলে পরিচিত। আমরা আশা করব যে অনির্বাণ দত্তর নেতৃত্বে আইএফ শিল্ড আবার ফিরে আসবে, সেই পুরনো গৌরব পাবে। ধন্যবাদ অনির্বাণ আমাদের সঙ্গে কথা বলার জন্য। অনেক অনেক